ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণা করা হয়েছে। সব জল্পনা কল্পনা ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে, সব ষড়যন্ত্র ব্যর্থ করে তফসিল ঘোষণার সাথে সাথে কিংবা তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জামাত শিবিরে খুশির বন্যা, বিএনপিতে হতাশা। দর্শক, আপনারা জানেন জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি নিয়োগ পেয়েছে বিএনপির রেকমেন্ডেশনে। নির্বাচন কমিশন গঠনের সময় বিএনপি যে তালিকা দিয়েছিল সেই তালিকায় ছিল এই সিইসির নাম। কিন্তু এই সিইসি যেহেতু সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছেন, এ কারণে বিএনপি এই সিইসি কে বলছে জামাতি নিরপেক্ষ। নিজেদের লোককে এখন জামাতি ট্যাগ দিচ্ছে, আবার দাঁড়িয়েও আছে। দেখতে অবশ্য জামাত লাগে, কপালে সেজদার দাগও আছে, কিন্তু লোক কিন্তু বিএনপির। তো এখন এই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচন মানে বিএনপির মারা খাওয়ার ইতিহাস। আপনাদেরকে মনে করিয়ে দিই, 1996 সালের যে কথিত নির্বাচন, যে নির্বাচন দিয়ে বিএনপি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করে আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, সে নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারি। এর মানে 12 ফেব্রুয়ারির সাথে অল্প 3 দিন মাত্র পার্থক্য। ফেব্রুয়ারিতে নির্বাচন আরো বেশ কয়েকবার হয়েছে। বিএনপির জন্য ভালো লক্ষণ নয়। যাই হোক, বিএনপির জন্য কিছু কুফা আছে ইতিহাসে। তার মধ্যে একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, আরেকটা কুফা হচ্ছে জোরসালে নির্বাচন। জোরসালে নির্বাচনে বিএনপি কোনোদিন জিততে পারে না। যেমন বিএনপি 96 সালে পরাজিত হয়েছে, বিএনপি 2008 সালে পরাজিত হয়েছে, 14 সালে পরাজিত হয়েছে, 18 সালে পরাজিত হয়েছে, 24 সালে পরাজিত হয়েছে। আর বিজোর সালে বিএনপিকে কিছুটা ফেভার করে, যেমন 91-তে, 2001-এ। অতএব 26 সাল জোর সাল। বিএনপির ইতিহাসে আর এক লজ্জাজনক পরাজয় রচিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। আপনি দেখেছেন বা আমরা দেখেছি, অবজার্ভ করেছি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, এই তফসিল ঘোষণা জামাত শিবির সেলিব্রেট করেছে, তাদের মধ্যে ঈদের আনন্দ। জামাতের বিভিন্ন ইউনিয়ন অফিসে দেখলাম তারা প্রজেক্টর লাগিয়ে সবাই মিলে তফসিল দেখছে। আর বিএনপির লোকজনের কোনো আয়োজন নাই। জামাতের পেজগুলোতে জামাতের নেতারা, অ্যাক্টিভিস্টরা মুহূর্তের মধ্যে প্রচার করা শুরু করেছে ফটোকার্ড, যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, মানে তারা খুশি। আর বিএনপি চুপচাপ, কারণ তফসিল হয়েছে, তারেক রহমানের খবর নাই। কে নেতা? তফসিলের সময় বিএনপি এতিম। অতএব এই তফসিল জামাত শিবিরকে অনুপ্রাণিত করেছে। জামাত শিবির এই তফসিলের কারণে খুশির বন্যা। বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে। বহুল প্রত্যাশিত নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনই হবে। আর বিএনপি কারচুপি করতে পারছে না। এদেশের মানুষ বিএনপিকে দেখলে চান্দাবাজ বলে টিজ করে, ভোট চোর বলে টিজ করে। বিএনপিও এখন নিজেরা প্রচার করে যে আমরা ভোট চুরি করে জিতবো। নিজেরা গ্রামগঞ্জে প্রচার করছে, যেহেতু মানুষ কেউ মনে করে না যে বিএনপি জিতবে, এ কারণে তাদেরকে বিশ্বাস করাচ্ছে যে আমরা ভোট চুরি করে জিতবো। নাকে খত দিয়ে জামাতের ধর্মীয় আধিপত্য বিএনপিকে মেনে নিতে হবে। কারণ জামাতের নেতারা, প্রার্থীরা বেশিরভাগই হুজুর। যারা হুজুর না, তারাও আলেমের মতো, তাদেরও দাঁড়িয়ে আছে, তারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে পারে, তারা নামাজ পড়ে। দেখলে তাদের মসজিদের খতিব খতিব লাগে। আর বিএনপির কোন নেতা আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলতে পারবে? জামাতে বড় বড় বক্তা আছে, চরমনাই জামাতের সাথে আছে। বিএনপির কোন নেতা যদি মসজিদের মেম্বারের পাশে দাঁড়িয়ে কথা বলে, মানুষ বিরক্ত হয়। কারণ এই দাড়ি চাচা, এই লোকটা দেখতে তো হিন্দু হিন্দু লাগে, নমো নমো লাগে। এ আসছে কোথা থেকে? আবার হিন্দুদের ইমপ্রেস করার মতো কোয়ালিটি জামাতের আছে, হিন্দু প্রার্থীও দিয়েছে। অতএব দর্শক, পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে বলে আমরা
দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি এএমএম নাসির উদ্দিন এই ঘোষণা দিয়েছেন। অ্যাট দি সেম টাইম বৃহস্পতিবার তফসিল ঘোষণা, ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। একটা পারফেক্ট সুইটেবল টাইম, আবহাওয়া, ওয়েদার সব দিক থেকে একটা সুন্দর সময়, বেশি গরমও না বেশি শীতও না, ভোট দিতে যাওয়ার মতো পরিবেশ, রাস্তাঘাট শুকনো থাকবে। অতএব দর্শক, জামাতের বিজয় হবে। তফসিল ঘোষণা করার পর বিএনপি ডেফিনেটলি প্রতিক্রিয়া জানাবে এবং তারা এটা মেনেও নিবে, কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিবে। বিএনপি এই তফসিলকে আন্তরিকভাবে সেলিব্রেট করতে পারছে না, পারবে না, কিন্তু জামাত শিবির, জামাতের সব নেতারা শেয়ার করছে, আলহামদুলিল্লাহ বলছে। তফসিল হয়েছে মানে তারা এক ধাপ এগিয়ে গেছে ক্ষমতার দিকে, এরকম একটা ভাব। আর বিএনপি নেতা আছে, দেখবেন এরপর থেকে, তফসিল ঘোষণা করার পর থেকে বিএনপি নেতাদের মুখের দিকে তাকানো যায় না, চেহারার দিকে তাকানো যায় না, মলিন মুখ, হতাশার ছাপ। এই হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে আপনার ম্যাথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটও হবে একই দিনে। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নর্মালি ভোট গ্রহণ হতো 8টা থেকে 4টা পর্যন্ত, সেখানে 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার যেসব কথাবার্তা বলেছেন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে, যে এটা করবেন না সেটা করবেন না, এই আহ্বান জানাই, নারীর প্রতি অবমাননাকর প্রচারণা, গুজব, মিস ইনফরমেশন, এইসব সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন। ওটাও তো বিএনপির বিরুদ্ধে যায়, কিন্তু বিএনপির পুঁজি হচ্ছে এইসব গুজব। জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নাই। এই জন্য আওয়ামী লীগের বস্তা পচায় ন্যারেটিভ গ্রহণ করা ছাড়া, আওয়ামী লীগ যেটা খেয়ে বমি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটা উঠিয়ে নির্লজ্জের মতো খাচ্ছে বিএনপি। কিছু করেন নাই তো, তাদের রাজনীতি নেই। জামাতকে কি বলবে? অন্তর্কন্দল। জামাতের নিজেদের মারামারিতে লোক নিহত হয়, জামাত চাঁদাবাজি করে, দুর্নীতি করে, কিচ্ছু বলতে পারবে না। বলে 71, যে 71-এর চেতনা ব্যবসা করে হাসিনা পালিয়েছে। আবার বলে যে জামাত ধর্ম ব্যবসা করে। এই ধর্ম ব্যবসা বলেন আর ধর্মীয় রাজনীতি বলেন আর ধর্মভিত্তিক প্রচারণা বলেন, এখানে জামাতের একচেটিয়া প্রভাব, বিএনপি কিচ্ছু করতে পারবে না। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র এখন তারেক রহমান তো ভোটার না, তিনি কবে আসবেন, কবে ভোটার হবেন, আর এই তফসিলের পর তাকে ভোটার হওয়ার সুযোগ দিলে, বা তফসিল হয়েছে মানে ব্যালট পেপার বা নানান কিছু রেডি, অনেক কিছু টেন্ডার হয়ে গেছে। এখন তারেক রহমানের জন্য কি আলাদা টেন্ডার নেবে, নতুন ভাবে তালিকাভুক্ত হতে দিবে? না, এটা হতে পারে না। এবং তারেক রহমান ছিটকে পড়লেন। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচন প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 আসনে সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এখানে দেখেন 22 জানুয়ারি এই দিনটাও বিএনপির জন্য কলঙ্কজনক। 22 জানুয়ারি বিএনপির আকামের ইতিহাস আছে। যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে বুকের মধ্যে যে ধনেটা লাগায় না, লাগায় দিয়ে তারপরে ঘুরে না, শালারা সব ভুয়া মুক্তিযোদ্ধা। এই যে ভাব নিয়ে এসে এতদিনে যে আওয়ামী লীগের সামনের চেয়ারে এসে বসতো না 20,000 টাকা করে গেলে, অরিজিনাল মুক্তিযোদ্ধা, অরিজিনাল। অবশ্যই অনেক মানুষ সেই সময় এই 5ই আগস্টের মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা সেই সময় যুদ্ধে নেমেছিল। আসলেই তারা এই বৈষম্যমুক্ত একটা দেশ চেয়েছিল, কিন্তু তারা এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর থেকে সরে এসে ভারতীয় শাসক গোষ্ঠীর ভারতের ভেতরে ঢুকতে চায় নাই। তো পাকিস্তান কি করেছে? পাকিস্তান বাংলাদেশের বৈষম্য করেছে। কতটুকু বৈষম্য করেছে? পাকিস্তান এই দেশে সংসদ ভবন বানিয়ে দিয়ে গিয়েছে, কমলাপুর রেল স্টেশন বানিয়ে দিয়ে গিয়েছে। এর আগেও আরেকদিন বলেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো দেখছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। এরপর আপনি আলাদা আলাদা এখানকার বিভিন্ন বিভাগগুলো দেখেন, প্রতিটা অনুষদ আপনি দেখবেন
এই 1947 থেকে 1971-এর এই মাঝখানেই। আর 71-এ বিপ্লবী জাতিরা দেশ স্বাধীন করিয়া কি বাল ফালাইলো, তারা একটা খালি ডেভেলপ করলো। সেটা কোনটা? 1974 সালে। সেটা হচ্ছে চারুকলা একাডেমি, যেখানে সব বিজ্ঞানী এখন হয়, ওই যে কিসের গোয়ার মধ্যে কিমি ঢুকায় পয়লা বৈশাখে দেখেন না একটা শোভাযাত্রা বের হয়, এইটা এই রয়ের একটা হেডকোয়ার্টার এখানে বানালো। এখান থেকে নাস্তিক পয়দা হয়। এর বাইরে এই যে খুলনা নিউজপ্রিন্ট, এই যে আদমজি, এই যে যত বাংলাদেশে কল কারখানা আছে, একটা দেখাইতে পারবেন না যেটা 1947 থেকে 1971 এর বাইরে হয়েছে। এর বাইরে কি হয়েছে? পাকিস্তানিরা যাওয়ার পরে আমাদের দেশের সব নিউজ প্রিন্ট বন্ধ, এইটা বন্ধ, ওইটা বন্ধ। এই যে এখন যেগুলি এই কেরুয়ান কোম্পানি দেখেন, সব লস। এই যে এখন বিদেশিদেরকে দিতে চায় না বন্দর, বিদেশিদেরকে দিতে চায় না আপনার এই বিমানবন্দর, দিতে চায় না কেন? লুটপাট করে সব জায়গায় লোকসান, রেলওয়ে লোকসান, বাস লোকসান, বিআরটিসির লোকসান, বিআরটিএর লোকসান, সব জায়গায় লোকসান। একটা কোনো মিল ফ্যাক্টরি করতে পারে নাই। তো পাকিস্তান বৈষম্য করে এই দেশে সব প্রতিষ্ঠা করে গিয়েছিল, আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়ে সব মিল কল কারখানা এই বইটাতে এর পরের আরেকটা আছে, টোটাল 7টা না 8টা যেন আছে। এই 8টার মধ্যে একটাই যে ভারতীয় বাহিনীর লুণ্ঠনের যে চিত্র, সেটা মেজর জলিল লিখে দিয়ে গেছেন। কিভাবে তারা এই দেশের মিল কল কারখানার হসপিটাল থেকে শুরু করে সরকারি বিভিন্ন জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে এই ভারত। তাদেরকে আমরা এখন, তারা হচ্ছে আমাদের বন্ধু, তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে। ব্যাপারটা 16ই ডিসেম্বর সব ভারতীয় লোক, একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই? এই যে ছবি আপনারা দেখেন 16ই ডিসেম্বরের, একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধে 16ই ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে, 5 আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে। এই কারণে 5 আগস্ট আমাদের বিজয় দিবস। এই 71 বেচা যারা খাইতে চাবে, গালের মধ্যে জুতা দিয়া পেটায়া, হাগু লাগায় জুতা দিয়া পেটানো হবে। সুদানির ফুয়ারা ইয়ার কি মারাও না? 16ই ডিসেম্বর আর 71 শেখ মুজিবকে নিয়ে আপনারা উত্তেজিত হয়েন না, উত্তেজিত না হয়ে চুপচাপ থাকেন। এই যে শাহরিয়ার ভাই দেখেছেন না, পদে আগুন লাগিয়ে দিয়েছে। এদের পদে আগুন এই চাপাবাজি করার দরকার নেই ভাই। বই দেখায়া মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে, তাজউদ্দিনের মেয়ের বই যদি পড়েন, আওয়ামী লীগের লোকের 90% ইমান চলে যাবে। খালি তাজউদ্দিনের মেয়ের এই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়বেন, 99% ইমান ওই দিনই শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের প্রতি, ওদের তো এটা ধর্ম, ওই ধর্মের যারা বাসিন্দা আছেন সব ইমান শেষ হয়ে যাবে। বই দেখায় পৃষ্ঠা নাম্বার বলে কালকে বই বের করছি সব, ওখানে কোন মার্ক করে রাখছে। এই যে মার্ক করা দেখছেন না বইয়ে, মার্ক করে রাখছে। কিন্তু এগুলি যখন যেখানে মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে, তো ওইটা এই কারণে মার্ক করে রেখেছি। এগুলো সব এক এক করে আপনাদের সব দেখানো হবে। মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে, এই জাউরামি থেকে এই জাতিকে বের হইতে হবে। এই বালের মুক্তিযুদ্ধ বেচাই এই জাতির আর খাইতে দেওয়া যাবে না। এবং এই দেশের মানুষ ওই মুডেও নাই। ওরা সারাদিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে, ওদের গ্রুপে মোটামুটি মানে এই জায়েদ খান আগে ছিল না, ওই যে চলচ্চিত্রের এক জোকার, আমাদের এইখানে এখনকার এক এই জোকার, ওই যে আমতারেক টারেক, তারপরে ওই যে বিরানি আলম টালম, এইসব জোকার কিছু। ওদের খালি এখন হিরো আলম ছাড়া মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়েছে। কোনো ভদ্র শিক্ষিত, কোনো যারা ইতিহাস জানে, যাদের মানুষ পছন্দ করে, যারা দেশপ্রেমিক, যারা দেশের কথা বলে, একজনও ওনাদের দলে নাই। ওনাদের দলে এখন সব এই চোর ঠাটফাট যেগুলি আছে। হিলাল আলম ভাই, আপনি আবার রাগ করেন, এমনি আপনার নাম বললাম, আপনি তো ফান টান করেন, মজা টজা দেখান, এই কারণে বললাম আর কি। মানে আপনারও যে কোনো সময় ওইখানে নিয়ে নিতে পারে, যদি আপনি ওদের মতো অসভ্য না, এটা আগে বুঝায় নিলাম। যাই হোক ভাই, এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে, কিচ্ছু বলা যাবে না। যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে মাপ চায়। নূর ভাই আছে, ওনাকে দেশে নিয়ে যাইতে হবে। এখানে রাশেদ ভাই আছে, রাশেদ ভাইরে মাপ চায় দেশে নিয়ে যাইতে হবে।
তো এগুলির করা লাগবে। রাশেদ ভাই আমি জানি না, রাশেদ ভাই অনেক দিন ধরে উনি আমার ফোন টোন ওনার সাথে কথা হয় না, অসুস্থ কিনা জানি না। যাই হোক রাশেদ ভাই ভালো থাকেন। প্রিয় ডালিম ভাই, আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনো দিন সুযোগ দেন, আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা, যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে করতে, এগুলি সব ভুয়া মুক্তিযোদ্ধা। এই শালারা একটাও মুক্তিযুদ্ধ করে নাই। যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে 16ই ডিসেম্বরের পর থেকে, যে এই আমরা কি স্বাধীন করলাম, এটা তো স্বাধীন হয় নাই। 15ই আগস্ট এই মুজিবের গোষ্ঠী শুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল, সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন। জিয়াউর রহমান এই লোকগুলোরে থাকতে দেন নাই। জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলোরে থাকতে দিত, তাইলে কিন্তু জিয়াউর রহমানকেও মরতে হয় না, এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না। অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনা, এনে নিজে জীবন দিয়েছিলেন। এখনকার বিএনপির তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান, আপনার অবস্থাও কিন্তু আপনার বাপের মতোই হবে। অতএব খুব হিসাব করে লস কতটুকু করবেন। হ্যাঁ, আপনি এবার হয়তো ক্ষমতায় না আসতে পারেন, পরের বার আসবেন, দল গুছান, ভালো করেন, আপনি জামাত ইসলামের তো ভুল আছে, দোষ আছে, সমস্যা আছে, সেগুলি তুলে ধরেন। আপনারা পরের বার আসবেন, মেরে ফেলবে না, মাজা কোমর ভাঙবে না, দেশ থেকে বের করে দিবে না, পয়জন দিয়ে জেলখানায় নিয়ে আপনার মায়ের মতো মারবে না, দেশে থাকতে পারবেন, একটা সহনশীল পরিবেশ থাকবে। এই যে এইবার অনেক কিছুই তো হচ্ছে জামাত বিএনপির মধ্যে, আপনি দেখেন জামাতের লোকজন যাচ্ছে হসপিটালে দেখতে, বিএনপির মহাসচিব এই বদমাইশও দেখলাম তায়ের বাইরে দেখতে গেছে, তাও এতটুকু তো আছে এখনো পর্যন্ত। আওয়ামী লীগের সাথে কি এটা ছিল নাকি? আরে ভাই, আপনি বিরোধী দল, একটা রাষ্ট্র, জমি নিয়ে, 1 কাঠা জমি নিয়ে মারামারি করে মানুষ মারা যায়, একটা রাষ্ট্রের ক্ষমতার এটা নিয়ে 2, 4, 5 হাজার মানুষও মারা যাইতে পারে, কিন্তু আপনার সাথে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, ওরা আরেক দেশ আইনা তারপরে এই দেশ দখল করায় ওদেরকে শায়েস্তা করতে হবে, গুম করতে হবে, জঙ্গি নাটক সাজাইতে হবে, এগুলি এই দেশে চলতে দেওয়া যাবে না। আর তারা যতই উত্তেজিত হয়ে যাচ্ছেন, এত উত্তেজনার কিছু নাই। শাহরিয়ার ভাই একানা, শাহরিয়ার ভাইয়ের সাথে এই দেশের প্রতিটা মানুষ আছে। আপনাদের সাথে ওই যে কিছু অখাদ্য কুখাদ্য যেগুলি বিরিয়ানি টিরানি এগুলি নিয়ে আপনারা বসে থাকেন, কোনো সমস্যা নেই। এবং এই যে টক শোতে নিয়ে কারা কারা এইসব এই আওয়ামী লীগের এগুলোর নিয়ে বয়ান চালাচ্ছেন না, এগুলো কিন্তু আমরা তাদের বয়ান হিসাবে নিচ্ছি না। আমরা ওই প্রতিষ্ঠানের ওই কোন সাংবাদিক ওইটার নেতৃত্ব দিচ্ছে, কোন গ্রুপের টেলিভিশন, এটা কোন গ্রুপের পত্রিকা, ওগুলো কিন্তু আমরা নজরে রাখছি। সো হিসাব করে পা ফেলতে হবে। বিপ্লব এখনও শেষ হয়ে যায় নাই। এই দেশে যদি মনে করেন যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে আর ইন্ডিয়াকে আবার ফেরত এনে করবেন আগের মতো, এটা এত ইজি হবে না। আমরা আসি, ইতিহাসের বই ধরে ধরে, পৃষ্ঠা লাইন ধরে ধরে এই দেশের মানুষকে পড়ানো হবে যে 71-এ আসলে কি ঘটেছিল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।